দিন প্রথমবার জানালার কাঁচে নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা ছায়া দেখেছিলাম। ফ্ল্যাটটা পুরনো, বেশ পুরনো, পুরান ঢাকার এক গলির ভেতরে 4তলা একটা ভবনের 3য় তলায়। ছাদে উঠলে দূরে কিছুই দেখা যায় না, কেবল অন্য বিল্ডিংয়ের ছায়া, তারের জট আর অস্পষ্ট একটা নীরবতা। তবুও জায়গাটা আমার ভালো লেগেছিল। ভাড়া ছিল অবিশ্বাস্য রকম কম, মাসে মাত্র 6,000। মালিক, এক বয়স্কা মহিলা, নাম শর্মিষ্ঠা আপা, শুধু একটা শর্ত দিয়েছিলেন, রাত 12টার পর জানালাটা খুলবা না শ্রাবন্তী। যতই গরম লাগুক, জানালাটা বন্ধ রাখবা। আমি তখন হাসলাম, ভেবেছিলাম হয়তো কুসংস্কার। ঢাকায় অনেক পুরনো ফ্ল্যাটেই এমন গল্প চলে, এই ঘরটায় কেউ মরেছিল, ওই ঘরের জিন আছে, এমন সব। আমি সেসব মানি না, তাই শর্তটা শুনে মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে আপা, খুলব না। কিন্তু কে জানত ওই একটা জানালাই আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় হয়ে উঠবে। ফ্ল্যাটে ওঠার পর প্রথম কয়েকদিন বেশ স্বাভাবিকই কাটছিল। বিকেলে পড়াশোনা করতাম, রাতে ল্যাপটপে সিনেমা দেখতাম। ঘরটা ছোট কিন্তু পরিপাটি, কাঠের আলমারি, একটা বিছানা, একটা টেবিল, আর জানালাটা দক্ষিণমুখী। সন্ধ্যার পর জানালা দিয়ে রাস্তার বাতির আলো এসে দেয়ালে একটা মলিন কমলা ছায়া ফেলে দিত। সেই আলোয় ঘরটা একটু গল্পের মতো লাগত। 3য় রাতেই প্রথমবার অদ্ভুত কিছু টের পেলাম। সেদিন বৃষ্টি হচ্ছিল, বাইরে বজ্রপাত, বাতাসে শোঁ শোঁ শব্দ। আমি তখন নোট নিচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। অচেতনভাবে চোখ তুললাম, কাঁচের ওপারে কিছুই নেই, শুধু অন্ধকার আর জলের রেখা। ভাবলাম চোখের ভুল, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত চাপা ভয় জমে রইল। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। মনে হলো একটু হাওয়া খাই, গরম লাগছে। কিন্তু তখনই মনে পড়ল শর্মিষ্ঠা আপার সেই কথা, রাত 12টার পর জানালাটা খুলবা না শ্রাবন্তী। আমি নিজের অজান্তেই হাসলাম, এইসব বাজে ভয় দেখানো কথা। তবুও জানালার হাতলটা ছুঁইতে গিয়ে হাতটা থেমে গেল। কেন জানি না, কাঁচের ওপাশের অন্ধকারটা যেন একটু অন্যরকম লাগছিল। পরের দিন সকালে নিচের দোকানের লোক রহিম কাকু কথা বলার সময় জিজ্ঞেস করলেন, বাবা, রাতে কিছু শুনছিলা? নিচে কেউ দরজায় নক করছিল। আমি অবাক হয়ে বললাম, না তো, কিছু শুনিনি। তিনি একটু চুপ করে বললেন, আগে ওই ঘরে কেউ ছিল, মেয়েটা নাকি রাতে জানালা খুলে রাখত। তারপর হঠাৎ চুপ করে গেলেন, বিষয়টা ঘুরিয়ে অন্য কথা বললেন। আমি জোর করলাম না। 4র্থ রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি ঘুম থেকে উঠেছি, জানালাটা হালকা খোলা, আর পর্দার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। বাতাসের সঙ্গে একটা কণ্ঠ খুব ধীরে বলছে, তুমি কেন আমার ঘরে আসো? আমি জেগে উঠলাম ঘামে ভিজে। ঘড়িতে সময় 2:40। ঘর নিঃশব্দ, কিন্তু পর্দা আস্তে দুলছে। আমি উঠে গিয়ে জানালার কাছে গেলাম, বন্ধই তো আছে। তবুও হাত রাখতেই কাঁচটা ঠান্ডা, বরফের মতো। আর মনে হলো যেন কেউ ঠিক অপর পাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। পরের দিন সকালে মাথা ভার লাগছিল, ক্লাসে মন বসছিল না। বন্ধুরা মজা করছিল, কিন্তু আমি একদম চুপচাপ। রাতে ফ্ল্যাটে ফিরতে গিয়েও মন খারাপ হয়ে গেল। সিঁড়ির রেলিং পুরনো, ধুলো জমে আছে, দেয়ালে স্যাঁতস্যাঁতে গন্ধ। তবুও ফ্ল্যাটে ঢুকেই মনে হলো কেউ যেন ভিতরে আছে। কে? আমি ডাক দিলাম, কেউ সাড়া দিল না। লাইট অন করতেই সব স্বাভাবিক, বিছানা, টেবিল, জানালা সব আগের মতোই। শুধু এক কোণে একটা অদ্ভুত বিষয়, জানালার নিচে কাঠের চৌকাঠে আঙুলের দাগের মতো কিছু শুকনো মাটির দাগ, যেন কেউ বাইরে থেকে হাত রেখেছিল। আমি ভাবলাম হয়তো বাতাসে উড়ে এসেছে, কিন্তু সেদিন রাতে ঘুমোতে পারিনি। তারপরও আমি ফ্ল্যাট ছাড়িনি। কেন জানি না ওই জানালার প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। প্রতিদিন রাতে আমি ওর দিকে তাকিয়ে থাকতাম, অন্ধকারে নিজের প্রতিচ্ছবি আর সেই নীরব কাঁচের ওপাশ। আর মনে হতো যেন কেউ তাকিয়ে আছে,
আমি না তাকালেও। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বিল্ডিং অন্ধকারে ডুবে গেল। আমি মোবাইলের টর্চ অন করলাম, হালকা আলোয় দেখি পর্দাটা দুলছে, বাতাস, কিন্তু জানালা তো বন্ধ। আমি এগিয়ে গেলাম। ঠিক তখনই কাঁচের ওপাশে এক মুহূর্তের জন্য একটা মুখ ভেসে উঠল, সাদা, ফ্যাকাশে, চোখ দুটো একদম স্থির, আর ঠোঁট নড়ল, খুলে দাও। আমার বুকের ভেতর হিম হয়ে গেল, চিৎকার করতে পারলাম না। মোবাইলটা হাত থেকে পড়ে গেল, আলো নিভে গেল। সেই রাতের পর অনেক কিছু বদলে গেল। দিনে সব ঠিকঠাক মনে হতো, কিন্তু রাতে ঘরের পরিবেশ যেন অন্য কিছু হয়ে উঠত। বাতাস ভারী, শব্দ থেমে যাওয়া, আর দেয়ালের কোণ থেকে আসা একটা চাপ আর শেষ সাথে গন্ধ। একবার তো মনে হয়েছিল বিছানার নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমি সাহস করে নিচে নেমে গেলাম শর্মিষ্ঠাবার বাসায়। বললাম, আপা, ওই ফ্ল্যাটে কিছু একটা ঠিক না। তিনি তখন শুধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো আগেই বলেছিলাম, জানালাটা খুলবা না। তারপর নিঃশব্দে দরজা বন্ধ করে দিলেন। রাতে ফিরে এসে দেখলাম জানালাটা খোলা। আমি তো বাইরে যাওয়ার সময় বন্ধ করে গিয়েছিলাম। পর্দা হাওয়ায় দুলছে, আর ঠান্ডা বাতাস ঢুকছে। ধীরে ধীরে এগোলাম। কাঁচের ওপাশে কিছু দেখা যাচ্ছে না, কেবল অন্ধকার। কিন্তু অদ্ভুতভাবে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, একদম কাছে। আমি থেমে গেলাম, নিঃশ্বাস আটকে গেল। আর ঠিক তখনই জানালার কাছে আমার নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা মুখ দেখা গেল, স্থির, নিস্তব্ধ, আর ভীষণ ঠান্ডা। ওই রাতের পর ঘুম আর আসেনি। জানালার কাঁচে যে মুখটা দেখেছিলাম সেটা এত বাস্তব ছিল যে আমি চোখ বন্ধ করলেই দেখতে পেতাম। সাদা ফ্যাকাশে মুখ, কালো ছায়ার মতো চোখ, আর সেই ঠোঁট যেন কিছু বলার চেষ্টা করছে। সকালে সূর্যের আলো ঢুকলে বুঝলাম আমি জানালার পাশেই বসে আছি, সারা রাত জেগে এক দৃষ্টি কাঁচের দিকে তাকিয়ে। ঘড়িতে তখন সকাল ৮টা পেরিয়েছে। কাঁচের ওপাশে এখন কেবল শহরের পরিচিত রোদ, কিছু পাখির ছায়া। তবুও আমার বুক ধড়ফড় করছিল। আমি সিদ্ধান্ত নিলাম আর এই ফ্ল্যাটে থাকব না। ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, তখনই দরজায় টোকা পড়ল। টোকাটা ধীর, কাঁপা কাঁপা, টক টক টক। আমি দরজা খুলে দেখি শর্মিষ্ঠা দাঁড়িয়ে, চোখের নিচে কালি, মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। তুমি কিছু দেখছো শ্রাবন্তী? প্রশ্নটা এমনভাবে করলেন যেন উত্তরটা তিনি আগেই জানেন। আমি একটু থমকালাম। আপা, আপনি বলুন তো, ওই জানালাটা কেন এমন? রাতে ওই জানালার পাশে কে দাঁড়ায়? শর্মিষ্ঠা আপা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর নিচু গলায় বললেন, এই ফ্ল্যাটে আগে এক মেয়ে ছিল, নাম রিয়া, তোমার মতোই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, একা থাকত। এক রাতে প্রতিবেশীরা শুনেছিল ও চিৎকার করছে, জানালা খুলে বাইরে তাকিয়েছিল নাকি। তারপর থেকে কেউ জানালার কাঁচে ওর মুখ দেখেছে বলে শুনেছি। আমি কাঁপা গলায় বললাম, মানে ও মারা গেছে? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু ওর মা বলেছিল মেয়ে ওভাবে মরতে পারে না। ওর দেহটা পাওয়া গিয়েছিল ওই জানালার নিচে। আমার বুক কেঁপে উঠল। ঠিক জানালার নিচেই? মানে যেখান থেকে আমি প্রতিদিন তাকিয়ে থাকি? সেই দিন বিকেলটা আমি বাইরে কাটালাম। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে থাকার পরও মাথায় কেবল একটাই ভাবনা ঘুরছিল, রিয়া। তার মুখ কেমন ছিল? আমি যেটা দেখেছি সেটা কি ওরই মুখ? আর কেন সে ডাকছিল আমাকে? রাতে ফ্ল্যাটে ফিরলাম একটু দ্বিধায়। তবু দরজা খুলে ঢুকতেই মনে হলো কেউ যেন কিছুটা বদলে দিয়েছে ঘরটার ভিতর। বাতাস ভারী, গন্ধ অন্যরকম, যেন ভেজা চুলের গন্ধ। জানালার পর্দা হালকা দুলছে, অথচ সব বন্ধ। বিছানায় বসে গলার কাছে হালকা ঠান্ডা বাতাস লাগলো। আমি টর্চ অন করলাম। কাঁচের ওপর যেন একটা হাতের ছাপ, ভেতর থেকে নয়, বাইরে থেকে। আমি ছুটে গেলাম, জানালাটা টানাটানি করলাম, কে আছো বাইরে, কে? কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ অন্ধকার। ঠিক তখনই
কাঁচের ওপাশে যেন কিছু নড়ল, একটা অস্পষ্ট ছায়া, যেন লম্বা চুলের মেয়ে ধীরে ধীরে কাছে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করলাম, আরেকবার খুলে দেখি কিছুই নেই, শুধু কাঁচের ওপরে জলের ফোঁটা বয়ে নামছে, যেন কেউ কাঁদছে। পরদিন সকালে আমি নিচে রহিম কাকার দোকানে গেলাম। বললাম, কাকা, ওই জানালাটা নিয়ে কিছু জানেন? তিনি একটু থেমে বললেন, রিয়া মেয়েটা ভালো ছিল, হাসি খুশি, কিন্তু ওর বয়ফ্রেন্ডটা নাকি অন্য কারো সঙ্গে মিশত। সেই রাতে ও নাকি ফোনে কথা বলছিল, তারপর হঠাৎ। তিনি বাক্য শেষ করলেন না। তবে জানালাটা সেই রাত থেকে কেউ খোলা দেখলে অদ্ভুত কিছু ঘটে। কেউ বলে কাঁচে মুখ দেখা যায়, কেউ বলে কানে ফিস ফিস করে কিছু শোনা যায়। তুমি সাবধানে থেকো বাবা। আমি চুপ করে দোকান থেকে বেরিয়ে এলাম। বুকে এক অজানা ভয় জমে উঠছিল, কিন্তু কৌতূহলও বেড়ে যাচ্ছিল। রাত নামার সঙ্গে সঙ্গে আবার সেই নীরবতা। ঘড়ি যখন 12:10, আমি বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে আছি। রাত 12টার পর জানালাটা খুলবা না, আবার কথা বারবার মনে পড়ছে। কিন্তু আজ আমার ভিতরটা যেন কাঁপছে অন্যরকম কৌতূহলে। যদি সত্যিই কিছু থাকে, যদি আমি ওর মুখটা আবার দেখি। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম। কাচের নিজের প্রতিবিম্ব স্পষ্ট, ক্লান্ত, ঘুমহীন, চোখের নিচে দাগ। আমি জানালার হাতলে হাত রাখলাম। ঠিক তখনই ওপাশ থেকে ধীরে ধীরে কেউ চাপ দিচ্ছে ভিতরের দিকে। কাঁচ কেঁপে উঠল, আমার গলা শুকিয়ে গেল, আর আমি শুনতে পেলাম এক মেয়ের কণ্ঠ ফিসফিসিয়ে বলছে, তুমি আমায় দেখতে চাও না? আমি চিৎকার করে পেছনে সরে গেলাম। কাঁচ ভেঙে পড়ল মেঝেতে। জানালাটা এখন পুরো খোলা। বাতাস ঢুকে ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে শুধু একটা ঠান্ডা গন্ধ, ভেজা কাপড়ের মতো, আর সেই কণ্ঠ একদম কাছে আমার কানে, তুমি তো জানালাটা খুলে দিয়েছ, এখন ওটা বন্ধ করতে পারবে না। আমি হোঁচট খেয়ে দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজা খুলছে না। হাতল ঘুরছে, কিন্তু দরজাটা আটকে। পেছনে হালকা পায়ের শব্দ, ধীরে ভিজে ভিজে শব্দে আসছে আমার দিকে। না না, আমি বিড়বিড় করে বলছিলাম, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। ঠিক তখনই কানে ফিস ফিস, আমি স্বপ্ন না, আমি রিয়া। আমি ঘুরে দাঁড়ালাম। অন্ধকারে এক ফ্যাকাশে অবয়ব দাঁড়িয়ে, ভেজা চুল, সাদা পোশাক, চোখে অন্ধকার। ও আমার দিকে তাকিয়ে আছে, ঠোঁটে এক অদ্ভুত হাসি। আমার হাত কাঁপছিল, শরীর হিম হয়ে যাচ্ছিল। আরও আস্তে করে বলল, তুমি তো জানালাটা খুলেছ, এখন ওটা বন্ধ করতে পারবে না। আমি আর জানি না কিভাবে দরজা খুলে বাইরে দৌড়াচ্ছিলাম। সিঁড়ি বেয়ে নেমে নিচে এসে হাঁপাচ্ছিলাম। শর্মিষ্ঠা আপার দরজায় কড়া নাড়তে লাগলাম। আপা, দরজা খোলেন, কেউ আছে ওপরে। তিনি দরজা খুলে ভয়ে আমার দিকে তাকালেন। তুমি জানালাটা খুলছো না তো? আমি চিৎকার করে বললাম, ওটা নিজেই খুলে গেছে। তিনি মুখ ঢেকে কেঁপে কেঁপে বললেন, তাহলে দেরি হয়ে গেছে। সেই রাতে আমি নিচেই রইলাম। শর্মিষ্ঠা আপা কোরআনের আয়াত পড়ছিলেন। আমি বসেছিলাম, কাঁপছিলাম, শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ উপরের ফ্ল্যাট থেকে একটা শব্দ এলো, ঠাস ঠাস ঠাস, যেন কেউ জানালার কাঁচে হাত মারছে বারবার। শর্মিষ্ঠা আপা চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলেন, ও এখন বেরোচ্ছে। আমি উঠে দাঁড়ালাম, জানালার দিকে তাকিয়ে বললাম, কে ওখানে? তখনই উপরের জানালা থেকে আস্তে আস্তে ভেসে এলো রিয়ার কণ্ঠ, একটা করুণ হাহাকার ভরা ফিসফিস, আমায় কেন দেখতে চাওনি শ্রাবন্তী? সেই রাতের পর আমি আর ঘরে উঠিনি, কিন্তু জানালার কাঁচ ভাঙার পরের সকালে প্রতিবেশীরা বলেছিল উপরে কেউ ছিল না, জানালা বন্ধই ছিল। কিন্তু আমি জানি ওটা বন্ধ ছিল না। আমি দেখেছি ও দাঁড়িয়েছিল কাঁচের ওপাশে, আমার প্রতিচ্ছবির পাশে। আর এখন প্রতিদিন রাত 12টার পর ওই ফ্ল্যাটের জানালা থেকে একটুখানি আলো দেখা যায়, যেন কেউ আবার ফিরে এসেছে। আমি কয়েকদিন ওই ফ্ল্যাটে উঠিনি। ক্লাসে গিয়েও মন বসে না, বন্ধুদের কথা শুনলেও কিছু বুঝি না। রিয়া নামটার মধ্যে এখন একটা ভারী শূন্যতা লেগে আছে, যেন কেউ আমার ভিতর থেকেই ডাকছে। তবুও 3 দিন পর এক বিকেলে অদ্ভুত এক টান আমাকে আবার ফিরিয়ে নিল ওই ফ্ল্যাটে। শর্মিষ্ঠা আপার বারান্দা থেকে দেখে বললেন, তুমি আবার উঠতেছো? আমি শুধু মাথা নিচু করে বললাম,
কিছু কাজ বাকি আছে। আমি নিজেই জানি না কেন ফিরে যাচ্ছি। হয়তো উত্তর জানতে, হয়তো রিয়াকে দেখতে। ঘরে ঢুকেই বুঝলাম বাতাসের গন্ধ বদলে গেছে। স্যাঁতস্যাঁতে গন্ধটা নেই, বরং এক ধরনের ফুলের গন্ধ ছড়িয়ে আছে, জুঁই ফুলের মতো। অদ্ভুত ব্যাপার, জানালা তো বন্ধই। বিছানার উপর বসে দেখলাম টেবিলের উপর একটা পুরনো ডায়েরি রাখা। আমি নিশ্চিত এটা আগে ছিল না। পাতাগুলো ভেজা, কালি ছোপ ছোপ। কাভার খুলতেই ভেতরে লেখা রিয়া হাসান, এপ্রিল 2017। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। ডায়েরি খুলে পড়া শুরু করলাম। আজ জানালাটা খুলে দিলাম, গরমে ঘামছি, বাইরে চাঁদের আলো ঢুকছে। অনেকদিন পর মনটা একটু হালকা লাগছে। ওর সঙ্গে আজ কথা হয়নি, ঝগড়া হয়েছে। ও বলছে, তুমি বুঝো না, আমারও দায়িত্ব আছে। কিন্তু আমি জানি ওর অন্য কেউ আছে। পরের পাতায় কালি মাখামাখি। তারপর আবার রাত 12টার সময় কেউ জানালায় টোকা দিল। ভাবলাম ও এসেছে হয়তো, কিন্তু বাইরে কেউ নেই। তবুও মনে হলো কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারে, চোখ দুটো লাল, মুখে হাসি। আমার হাত ঠান্ডা হয়ে গেল। পাতা উল্টাতেই একটা শব্দ হলো জানালার দিক থেকে, টক টক টক। আমি ধীরে ধীরে এগোলাম। কাছে নিজের মুখ, আর আরেকটা মুখ। ডায়েরির ভেতরে লেখা শব্দগুলো যেন কানে ফিসফিস করছে। ও বলেছিল, জানালাটা খোলো না। আমি চোখ বন্ধ করে পেছনে হটতে হটতে আবার ডায়েরি খুললাম। পরের পাতায় লেখা, আজও আমাকে বলল, আমি বোঝা নাকি? আমি ভাবছি যদি আমি না থাকি ওর জীবন সহজ হয়ে যাবে। জানালার নিচে তাকালাম, নিচে অন্ধকার, কিন্তু ডাকে কেউ। পাতাটা সেখানেই শেষ। আরেকটা পাতার অর্ধেক ছেঁড়া, তাতে কেবল কয়েকটা দাগ, যেন ভেজা হাতে লেখা হয়েছিল। ও যদি আমার জায়গায় আসতো একদিন, দেখতো কেমন লাগে জানালার ও পাশে দাঁড়িয়ে থাকতে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ডায়েরিটা বন্ধ করলাম। ঘরটা নিস্তব্ধ। ঠিক তখনই মনে হলো কেউ আমার কানে ফিসফিস করছে, তুমি এখন আমার জায়গায় আছো শ্রাবন্তী। আমি ঘুরে দেখি জানালার কাছে আবার সেই মুখ, এবার একদম স্পষ্ট। ভেজা চুল, কালো চোখ, ঠোঁটে হাসি। ও ধীরে ধীরে বলল, তুমি বুঝতে পারছো তো কেন আমি পড়েছিলাম নিচে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ফেলে গিয়েছিল, তাই না? ওর চোখ দুটো হঠাৎ গাঢ় লাল হয়ে গেল। না শ্রাবন্তী, ও আমায় ঠেলে দিয়েছিল। আমার বুকের ভেতর একটা ঝাঁকুনি। কি বলছো তুমি? ও হাসল। ওর নাম অয়ন, এখন ওই শহরেই আছে। আমি চাই তুমি ওর কাছে যেও, ওকে বলো আমি ফিরে এসেছি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তুমি আমাকে কেন বলছো এগুলো? ওর চোখে হালকা জল চকচক করলো। কারণ তুমি আমাকে দেখতে পেয়েছো, সবাই পারে না। তুমি আমার জায়গায় থেকেছো, সেই জানালার পাশে। এখন তুমি জানো ও পাশের হাওয়া কত ঠান্ডা। হঠাৎ বাতাসের ঝাপটা এলো, জানালাটা নিজে থেকে খুলে গেল। চাঁদের আলো ঘরে ঢুকে পড়ল। রিয়া বিছিয়ে গেল কাঁচের ওপাশে, কিন্তু মুখটা আগের চেয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল। যদি সত্যি জানতে চাও শ্রাবন্তী, ওর কাছে যাও। পুরনো শহরের গলি, বেলতলা মোড়ের পাশে ওর দোকান আছে। তারপর হঠাৎই মুখটা মিলিয়ে গেল। শুধু জানালার কাঁচে থেকে গেল একটা হাতের ছাপ, ঠান্ডা, জলের মতো। আমি সারা রাত জেগে রইলাম। ভোরের আলোয় জানালাটা আবার বন্ধ হয়ে গেল, যেন কিছুই হয়নি। কিন্তু ডায়েরিটা তখনও টেবিলে। তার শেষ পাতায় নতুন করে লেখা একটা লাইন, যা আগের রাতে ছিল না। ওকে খুঁজে বের করো, তারপর জানবে কে আসলে জানালাটা খুলেছিল। আমি পাতা ছুঁয়ে দেখলাম কালি এখনো ভেজা। সেই সকালে বেরিয়ে পড়লাম। বেলতলা মোড়ের গলিটা পুরনো, ভাঙাচড়া দোকানে ভরা। এক কোণে নাম লেখা অয়ন ফটো স্টুডিও। আমি দরজায় কড়া নাড়লাম।
ভেতর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়সী লোক, চোখে অবাক ভাব। তুমি শ্রাবন্তী? আমি থমকে গেলাম। আপনি কি করে জানলেন? ওর মুখে এক অদ্ভুত হাসি। ও আমাকে বলেছিল তুমি আসবে। আমি পেছনে সরে গেলাম। কে? রিয়া? অয়ন চোখ তুলে তাকালো। তার চোখে ক্লান্তি, ভয় আর একটা গোপন অপরাধবোধ। তুমি ওর ঘরে থাকো, তাই না? ওই জানালার ঘর? আমি কিছু বললাম না। ওর ঠোঁট কাঁপল। আমি কাউকে বলিনি, কিন্তু সেদিন আমি গিয়েছিলাম ওর বাসায়। ঝগড়া হয়েছিল। ও জানালা খুলে বাইরে তাকিয়েছিল। আমি আমি শুধু টান দিয়েছিলাম। তারপর ও কেঁদে কেঁদে বলল ও পড়ে গেল। আমার মাথার ভেতর সব কিছু ঘুরপাক খেতে লাগলো। রিয়ার মুখ, সেই জানালা ঠান্ডা বাতাস আর সেই ভয়ানক হাসি। আমি ধীরে বললাম, তাহলে তুমি জানো ফিরে এসেছে? অয়ন কাঁপতে কাঁপতে বলল, ও প্রতি বছর এই সময় জানালার কাছে আসে। যে ওর ঘরে থাকে ওর কণ্ঠ শোনে। আমার নিঃশ্বাস থেমে গেল। তুমি বলতে চাও ও এখন আমার জন্যও আসবে? অয়ন কিছু বলল না, শুধু মাথা নিচু করে বিড়বিড় করল, ও এখন কাউকে নিয়ে যাবে। সেই রাতে ফিরে এসে জানালাটা শক্ত করে বন্ধ করলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। বাইরে হালকা বাতাস আর দূর থেকে একটা মেয়ের হাসির শব্দ, চেনা কিন্তু বিকৃত। ঠিক 12টার সময় জানালার কাঁচ কেঁপে উঠল। আমি উঠে দাঁড়ালাম, বুক ধড়ফড় করছে। আলো নিভে গেল, আর কাঁচের ওপাশে রিয়ার মুখ। ও হাসছে, ধীরে ধীরে ঠোঁট নড়ছে। আমি বলেছিলাম, এবার তোর পালা। রিয়ার মুখটা চলে যাওয়ার পরও আমি স্থির হয়ে বসেছিলাম, জানালার দিকে তাকিয়ে। কিছুক্ষণ আগে যেখান দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল, এখন সেখানেই ঘন অন্ধকার থমকে আছে। আমি বুঝে গেছি, আজ রাতটাই শেষ রাত। হয়তো ওর, হয়তো আমার। ঘড়িতে তখন রাত 11:45। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। ছাদের ওপর থেকে ঝরে পড়া জলের শব্দ যেন একটাই কথা বলছে, সময় হয়ে গেছে। আমি টেবিলের ওপর রিয়ার ডায়েরিটা রাখলাম। শেষ পাতায় লেখা লাইনটা আবার পড়লাম, ওকে খুঁজে বের করো, তারপর জানবে কে আসলে জানালাটা খুলেছিল। আমি জানি অয়ন স্বীকার করেছে, কিন্তু রিয়া কি শুধু প্রতিশোধ চাইছে, নাকি ও চাইছে কেউ ওর হয়ে সত্যিটা প্রকাশ করুক? তবুও আমার ভিতরে ভয়টা একদম বাস্তব, কারণ প্রতিদিন রাত 12টার পর জানালার ওপাশে কেউ দাঁড়ায়, আর আজ আমি একা। 11:59। আমি ঘর নিভিয়ে দিলাম। অন্ধকারে কেবল বৃষ্টির শব্দ আর ঘড়ির টিকটিক। 1 মিনিট, 2, তারপর 12টা। বাতাসের একটা ঠান্ডা ঝাপটা এসে পর্দা দুলিয়ে দিল। জানালার কাঁচে ছোট একটা ফাটল দেখা দিল, যেন ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে। আমি ধীরে ধীরে এগোলাম, নিঃশব্দে, নিঃশ্বাস আটকে। কাঁচের ওপাশে কিছুই নেই, শুধু বৃষ্টির রেখা। কিন্তু কাঁচে আমার প্রতিচ্ছবির পাশে আবার সেই ছায়া, সাদা মুখ, লালচে চোখ আর ঠোঁটের ফিসফিস। তুমি কি বুঝেছ এখন, শ্রাবন্তী? আমি কাঁপা গলায় বললাম, তুমি চাও আমি ওর শাস্তি দিই? রিয়া ধীরে ধীরে মাথা নেড়ে না করল। না, আমি শুধু চাই কেউ আমার জায়গায় দাঁড়িয়ে দেখুক জানালার উপাশে থাকা কেমন। আমি পিছিয়ে গেলাম, বুক ধড়পড় করছে। না রিয়া, আমি সেটা পারবো না। ওর চোখ হঠাৎ গভীর অন্ধকারে ডুবে গেল। পারবা, কারণ আমি তোমাকে বেছে নিয়েছি। এক ঝটকায় জানালাটা নিজে থেকেই খুলে গেল। বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ল। বাতাসে রিয়ার চুল উড়ছে। আমি দেখছি ওর মুখে ভয়ানক শান্তি। তুমি জানো কেন জানালাটা বন্ধ রাখতে বলতো? কারণ যে একবার এই জানালার ওপাশে দাঁড়ায় সে ফিরে আসে না। আমি চিৎকার করে উঠলাম, না, আমি যেতে চাই না। ও ধীরে ধীরে কাঁচের ভেতর থেকে হাত বাড়িয়ে দিল। ঠান্ডা, ভেজা,
নরম একটা স্পর্শ আমার হাতে লাগলো। তবুও তো তুমি খুনে দিয়েছিলে। আমার চারপাশের বাতাস ঘন হয়ে গেল, ঘর কাঁপছে, আলো নিভে যাচ্ছে। আমি টানছি হাতটা ছাড়াতে, কিন্তু পারছি না। ওর চোখে তখন হাহাকার আর হাসি। আমি অনেক অপেক্ষা করেছি শ্রাবন্তী। তারপর সব কিছু হঠাৎ নিঃশব্দ। চোখের সামনে কেবল কালো, ঠান্ডা শূন্যতা। সকালে দরজার কড়া নাড়ার শব্দে শর্মিষ্ঠা আপা জেগে উঠেছিলেন। তিনি ডাকলেন, শ্রাবন্তী। কোনো সাড়া নেই। দরজা খুলে দেখলেন ফ্ল্যাটের ভেতর হালকা ভেজা গন্ধ, জানালাটা অল্প খোলা। বিছানার পাশে টেবিলে একটা ডায়েরি রাখা, ভেজা, পাতাগুলো কাঁপছে বাতাসে। তার ওপরে লেখা একটাই লাইন, কালি শুকোয়নি এখনো, আমি জানালার ওপাশে ভালো আছি। আর ঠিক জানালার নিচে ভেজা মাটিতে একটা হাতের ছাপ। ছাপটা ছোট, মেয়েলি আর ঠান্ডা। 1 সপ্তাহ পর ফ্ল্যাটটা আবার খালি। রাত 12টার সময় নিচের দোকানের রহিম কাকা সিগারেট খেতে খেতে ওপরের দিকে তাকালেন। 3য় তলার জানালায় হালকা আলো জ্বলছে, আর কাঁচের ওপাশে দুটো ছায়া পাশাপাশি দাঁড়িয়ে। একটা মেয়ের চুল ভিজে আছে, আরেকটা ছায়া শান্তভাবে তাকিয়ে। রহিম কাকা বিড়বিড় করলেন, আবার কেউ উঠছে নাকি ওই ফ্ল্যাটে? বাতাসে তখন কেবল একটা নরম কিন্তু স্পষ্ট কণ্ঠ ভেসে এলো, রাত 12টার পর জানালাটা খুলো না। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গল্পটি ভালো দিকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।